রাজশাহীতে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার। সুইসাইড নোটে ঋণের দায়ে আত্মহত্যার বিবরণ খতিয়ে দেখছে পুলিশ। রাজনীতির মাঠে দৃশ্যমান বিএনপি জামায়াতের আলাদা জোট, বাদ পড়াদের নিয়ে একাট্টা এনসিপি। বিচার সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো সমস্যা ফিরবে, সিএনএ টিভিকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 50তম মৃত্যুবার্ষিকী আজ। ধানমন্ডি 32 নম্বরের নিরাপত্তা জোরদার, আটক 5। পদ্মায় বাড়লেও পানি কমেছে তিস্তায়, 5 জেলায় পানিবন্দী লক্ষাধিক মানুষ। বৈরী আবহাওয়ায় বাজারে সরবরাহ ঘাটতি, চড়া সবজির দর। স্বাগত এখন ঢাকায়। পুরো আয়োজনের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম সাহাব। রাজশাহীতে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকাল 9টার দিকে পবা উপজেলার বামুনশিকড় এলাকা নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃতরা হলেন মিনারুল ইসলাম, তার স্ত্রী স্বাধীনা বেগম, 13 বছরের ছেলে মাহিম ও 1.5 বছরের মেয়ে মিথিলা। পুলিশ জানায় মনিরুল ইসলাম ও তার পরিবারের সবাই রাতে ঘুমাতে যায়। সকালে পরিবারের অন্যান্য সদস্যরা তাদের ডাকাডাকি করলেও সাড়া না মেলায় এক পর্যায়ে মিনারুলের বাবা টিনের চালা দিয়ে তাদের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেওয়া হলে দরজা ভেঙে 3 জনের রক্তাক্ত মরদেহ ও মিনারুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তাদের মরদেহের পাশ থেকে একটি চিরকুটো পাওয়া যায়, যেখানে ঋণ ও অভাবের তাড়নায় স্ত্রী ও সন্তানদের হত্যার পর মিনারুল আত্মহত্যা করেছে বলে উল্লেখ করা হয়েছে। হত্যার সঠিক কারণ তদন্তে ঘটনাস্থলে কাজ শুরু করে পিবিআই ও সিআইডি। ওর স্বামী চলে গেছে বাইপাসে মারলি, এখন ওই বলছে যে আসো রাতে উঠবে, ডাকছে দরজা ধাক্কাচ্ছে, কোনো দরজা খুলছে না। ওই ঘরে ঘুমাচ্ছে, আমরা এনে এই যা ঘুমাচ্ছি। সকালে উঠে দেখছি তসলা মারা, সগলায় ঘর ঝোঁকড়াছে, পাত্তা নাই। আমি চাতাল দিয়ে উঠি, ওই ঘরে যা ভুলকে দিয়ে দেখছি আমার বেটা মেয়েরা না মেরে ফেললে ওরা কি করে মরলো, এমনি মারে তাদের তো না ছেলে। রাজশাহীর বামুনশিকড়ে একটি বাড়ি থেকে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঋণের দায়ে আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ নিয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান। রাকিব, এই মর্মান্তিক ঘটনায় আর কি কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। ঘটনাটি সত্যিই মর্মান্তিক। আজকে ঠিক সকাল 9টার সময় এই ঘটনার সকলে জানতে পারেন। এর আগে আসলে গতকালকে ঠিক একইভাবে কিন্তু তারা এই তাদের রাতের খাওয়া দাওয়া শেষ করে ঘরে স্বামীর সাথে তার সন্তান এবং বাকি যারা আছে 2 ঘরে আসলে তারা ছিলেন। এবং এই ঘটনায় যেটি জানা গেছে এখন পর্যন্ত, পুলিশ বলছে প্রাথমিকভাবে ঘটনাটিকে যে এটি একটি আসলে আত্মহত্যার ঘটনা। তবে যেহেতু এই আত্মহত্যার ঘটনায় একটি সুইসাইড নোট পাওয়া গেছে, সেটিকে অধিকতর তদন্ত শেষ করে সেটি আসলে কে লিখেছেন, কিভাবে এই লেখাটি হলো এবং একই সাথে যেহেতু শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, সেই শ্বাসরোধটি কিভাবে হলো, এই বিষয়গুলো অধিকতর পর্যবেক্ষণ করবেন, পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তীতে আসলে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন আমরা আসলে দেখছি যে বামুনশিকড় এলাকার যে বাড়িটি থেকে আসলে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, বলা হচ্ছে যে স্বামী তার স্ত্রী এবং 2 সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করার পরে নিজে আত্মহত্যা করেছে। এবং পুলিশ যেটি জানিয়েছে যে স্বামীর একটি ঘরে স্বামীকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে, ঠিক তার পায়ের নিচেই গামছা পেঁচানো বা গামছা দিয়ে শ্বাসরোধ করে তার ছেলে সন্তান, এবং অপর ঘরে তার স্ত্রীর পায়ে দড়ি বাঁধা এবং শ্বাসরোধ করে হত্যা, এবং তার যে মেয়ে সন্তানটি ছিল তাকে আসলে গামছা পেঁচিয়ে এখনও সেই অবস্থাতে আছে, শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এবং তার ছেলে সন্তানের শরীরে আসলে 3টি আঙুলের চিহ্ন রয়েছে। এই অবস্থায় পুলিশ পর্যবেক্ষণ করছেন। ইতোমধ্যে আমরা দেখছি ঘটনাস্থলে
সিআইডি এবং পিবিআই ঘটনার যে সুরুথাল রিপোর্ট সেটি তৈরি করছেন এবং সেই জিনিসগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। একটু জানিয়ে রাখি আপনাদেরকে, এই গ্রামের উত্তরপাড়ার মিনারুল যে ঘটনাটি ঘটিয়েছে সে তার নিজ বাসাতেই থাকতো, কিন্তু বাবার সাথে তাদের যে পারিবারিক সম্পর্ক সেটি খুব ভালো ছিল না বলে স্থানীয়দের মাধ্যমে আমরা জানতে পেরেছি এবং তার পরিবারের সদস্যরাও এটি বলেছেন। এবং বলা হচ্ছে যে তারা আলাদাভাবে থাকতেন এবং মিনারুল বিভিন্ন জায়গায় আসলে ঋণ কর্য করেছিলেন, যে ঋণ কর্যের সুদের কারণে বাড়তে থাকে এবং তার আপন চাচাতো ভাই তার কাছ থেকেও 26,000 টাকা ঋণ নিয়েছিলেন এবং পরিবারের তার স্ত্রীর পরিবারের যে সমস্ত লোকরা আছেন তাদের থেকেও আমরা যেটি জানতে পেরেছি যে কিছুদিন আগে পর্যন্ত তারা তাদের বাসায় ছিল এবং সেখান থেকে তারা ধারণা করেছিলেন যে এই অবস্থাতে আসলে এই কর্য থেকে বেরিয়ে আসা তার পক্ষে আসলে সম্ভব হচ্ছিল না। এবং যে সুইসাইড নোটটি পাওয়া গেছে সেখানেও কিন্তু সে উল্লেখ করেছে যে সে দারুণভাবে দেনাগ্রস্ত এবং নানা ধরনের অভাবে আছে, বিধায় তিনি এই কাজটি করলেন এবং তিনি একা আসলে আত্মহত্যা করতে পারতেন, কিন্তু তার স্ত্রী সন্তানকে কে দেখবেন এই চিন্তায় তিনি আসলে এই কাজটি করেছেন বলে লিখিতভাবে আছে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ খবর। রাজশাহীর বামুনশিকরা থেকে যুক্ত ছিলেন রাকিবুল হাসান। রাজনীতির মাঠে ইতিমধ্যে দৃশ্যমান দুটি জোট। বিএনপির সাথে আছে গণতন্ত্র মঞ্চের 6টি দল ও 12 দলীয় জোটসহ সমমনা দলগুলো, আর জামায়াতে ইসলামীকে ঘিরে ইসলামী দলগুলোকে নিয়ে হতে পারে আরেকটি জোট। বিশ্লেষকরা বলছেন দুই জোটের বাইরে থাকা দলগুলো নিয়ে তৃতীয় জোট করতে পারে এনসিপি। বিস্তারিত সিফাত শাহরিয়ার প্রতিবেদনে। বাংলাদেশ জামায়াতে ইসলামের সাথে জোট হওয়ার কোনো সম্ভাবনা দেখি না। কয়েকদিন আগের বিএনপির শীর্ষ এই নেতার বক্তব্যে স্পষ্ট জামায়াত ও বিএনপির জোট হচ্ছে না আসন্ন নির্বাচনে। তবে এবার ধানের শীর্ষের সঙ্গী কারা সেটির আভাস মিলেছে। দেশটি আমাদের সকলের। সপ্তাহখানেক আগে দুই ধাপে 42টি রাজনৈতিক দলের সাথে বৈঠকে বসে বিএনপি, যেখানে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সাথে জোটবদ্ধ নির্বাচন ও পরবর্তীতে ঐকমত্যের জাতীয় সরকার গঠনের ইঙ্গিত দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদের সাথে আন্দোলন, নির্বাচন, সরকার গঠন সবকিছুতেই তারা তার যে দীর্ঘদিনের যুগপৎ আন্দোলনের সাথী যারা আছে তাদেরকে নিয়েই করবেন বলে তারেক রহমান আমাদেরকে জানিয়েছেন। আমরা এটাই বিশ্বাস করতে চাই। এর মধ্যে 6টি রাজনৈতিক দল নিয়ে গঠিত গণতন্ত্র মঞ্চ রয়েছে বিএনপির জোটে, আর আগে থেকে 12 দলীয় জোট তো আছেই, যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে ধানের শীষ নিয়ে। আমাদেরকে বলছেন যে আপনারা প্রস্তুতি নেন নির্বাচনের। অতীতে আমরা আপনাদের সঙ্গে ছিলাম, এখনো আছি, জোটবদ্ধ নির্বাচন করব, জোটবদ্ধ সরকার গঠন করব, এটা উনি আমাদেরকে বলবেন, এটা উনি সবসময় বলছেন। বিএনপির সাথে অতীতে আন্দোলনে যেমন ছিলাম, এই নির্বাচনেও আমরা একসাথে থাকব এবং একই প্রতীক নিয়ে, বিএনপির যে প্রতীক ধানের শীষ নিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। এখন কতগুলি সিট বা কিছু সেইগুলি নিয়ে আলাপ হয় নাই এখন। এদিকে জামায়াতে ইসলামীকে ঘিরে ইসলামী দলগুলোকে নিয়ে হতে পারে আরেকটি জোট, যেখানে থাকতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্য জোট ও নেজামে ইসলামের মতো দলগুলো। মতপার্থক্য ভুলে ভোটের মাঠে এবার সংঘবদ্ধ শক্তি প্রদর্শনের অপেক্ষায় তারা। ইসলামী সংগঠনগুলোর মধ্যে যে ছোটোখাটো বিষয়ে যে মতপার্থক্য আছে এটা এখানে খুব একটা কার্যকর হবে না। হ্যাঁ, তবে এই সমস্ত বিষয়কে কোনো দল, কোনো গোষ্ঠী উস্কে দেওয়ার চেষ্টা করবে, তারা এবার সুবিধা করতে পারবে না। একটা পোলারাইজেশন হবে এবং ইসলামের পক্ষের শক্তিটা একটা বড় রকমের শক্তি নিয়ে মাঠে নামবে। তবে এই দুই জোটের সাথেই লিয়াজও রয়েছে কোনো দলের, যারা জোটের বাইরে বিকল্প শক্তি হিসেবে কাজ করতে চায়। এখন পর্যন্ত আমাদের নেতাকর্মীদের স্পিরিটের জায়গাটা হচ্ছে যে বিকল্প শক্তি হিসেবে নিজেদেরকে তুলে ধরার জন্য আমরা এককভাবে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া। ধর্মভিত্তিক দলগুলোর জোট কিংবা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের কেন্দ্রিক জোটের মধ্যে যাওয়ার আমাদের চিন্তাভাবনা নাই। এরকম জাতীয় জায়গা থেকে কোনো বোঝাপড়ার ভিত্তিতে কোনো জোট হয় এবং যদি কোনো রাজনৈতিক মেরুকরণ হয়, সেক্ষেত্রে আমরা ইতিবাচকভাবে বিবেচনা করব। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দৃশ্যমান এই দুই জোটের বাইরে হতে পারে আরেকটি জোট, যার নেতৃত্ব দেবে এনসিপি। তিনটে রাজনৈতিক শক্তির মধ্যে দুটো রাজনৈতিক শক্তি যদি জোটবদ্ধ হয়,
তৃতীয় যে শক্তি সেও নিশ্চয়ই চেষ্টা করবে একটা জোটবদ্ধ হওয়ার জন্য, যাতে করে তার শক্তিও কিছুটা বাড়ে। আবার এমনও হতে পারে যারা বিএনপি জোটে যেত বা যারা জামাতের জোটে যেত তাদের কেউ কেউ মিলে এনসিপির সাথে মিলে একটা তৃতীয় জোট হতে পারে। আর রাতের ভোট ও আমিডামি নির্বাচনের বৈধতা দেয়া দল জাতীয় পার্টির অবস্থান বরাবরের মতোই অস্পষ্ট। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। গণ অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে বাংলাদেশে আবারও পুরনো সমস্যাগুলো ফিরে আসবে। বুধবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে সিঙ্গাপুর ভিত্তিক চ্যানেল নিউজ এশিয়া টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সাক্ষাৎকারে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের কথা তুলে ধরেন তিনি। জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সব লক্ষ্য অর্জনের কাছাকাছি পৌঁছাতে পেরেছেন। তার মূল দায়িত্ব একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। নির্বাচনের পরে সরকারে থাকার কোনো পরিকল্পনা নেই বলেও জানান অধ্যাপক ইউনূস। এ সময় শেখ হাসিনার বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে লড়াইয়ে যাবে না বাংলাদেশ, তবে সেখানে বসে বাংলাদেশকে যেন অস্থিতিশীল করতে না পারে সে ব্যাপারে উদ্যোগ নিতে হবে। We don't need reform. We don't need the trial, because election will end everything from our side. So everything will go into the hands of the people who are elected. Imagine you have the election without doing other two things. Then you go back to the same old problems. My job is to make sure a decent, acceptable, clean, enjoyable election takes place. Everybody who are voters can cast their vote, because our voters couldn't vote for the last 15 years. Everybody participating in it. I said it should be like a fair, a village fair. Have fun. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 50তম মৃত্যুবার্ষিকী আজ। 1975 সালের এই দিনে তাকে সপরিবারে হত্যা করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়াও হত্যা করা হয় তার স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা মুজিব, বড় ছেলে শেখ কামাল, তার স্ত্রী সুলতানা কামাল, মেঝো ছেলে শেখ জামাল, তার স্ত্রী রোজি জামাল, ছোট ছেলে শেখ রাসেল এবং ছোট ভাই শেখ নাসেরকে। ওই রাতে বঙ্গবন্ধুর বাড়ি আক্রমণের পাশাপাশি শেখ ফজলুল হক মনি এবং আব্দুর রব সেরনিয়াবাতের বাসাতেও আক্রমণ হয়। নিহত হন শেখ মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমনি। আব্দুর রব সেরনিয়াবাত, তার 14 বছর বয়সী মেয়ে বেবি, 12 বছরের ছেলে আরিফ, 4 বছরের নাতি বাবু, ভাতিজা শহীদ সেরনিয়াবাত, ভাগ্নে আব্দুল নঈম খান রিন্টু, 3 অতিথি এবং 4 জন গৃহকর্মী। পনেরোই আগস্ট ঘিরে ধানমন্ডি 32 নম্বরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। গত রাত থেকে এখনো পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মী সন্দেহে 5 জনকে আটক করা হয়েছে, যেখানে আছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, এই মুহূর্তে ধানমন্ডি 32-এর সামনের পরিস্থিতি কি এবং কোনো সংগঠনের অবস্থান রয়েছে কিনা সেখানে বিস্তারিত জানাবেন। এবছরের 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে সকাল থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো ধরনের নেতাকর্মী এবং কোনো ধরনের ব্যানারে মিছিল কিংবা শ্রদ্ধা জানাতে কাউকে সংঘবদ্ধভাবে এখানে আসতে দেখা যায়নি। তবে সকাল থেকে বিক্ষিপ্তভাবে 2-1 যারা এসেছেন, কয়েকজন নারী এসেছেন বা যারাই এসেছেন তারা বিক্ষিপ্তভাবে এসেছেন এবং তাদেরকে পুলিশ থামিয়ে দিয়েছে। তবে সকাল থেকে কাউকে আটক করা হয়নি। এখানে যারাই শ্রদ্ধা জানাতে এসেছেন বা ভেতরে ঢোকার চেষ্টা করেছেন তাদের কাউকে এই 32 নম্বর সড়কের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। এখানে ভারপ্রাপ্ত থানার যে কর্মকর্তা রয়েছেন, ধানমন্ডি থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন, তিনি বলেছেন যেহেতু আওয়ামী লীগের রাজনীতি সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, এ কারণে কাউকেই তারা 32 নম্বরে শ্রদ্ধা জানাতে দিচ্ছেন না এবং যে নিরাপত্তা তাদের নেওয়া দরকার সেটি তারা এখানে নিচ্ছেন। এবং এখানে যারাই 2-1 এসেছেন তাদের কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি, তাদেরকে পুলিশ আটকে দিয়েছে এবং এখান থেকে তারা পরবর্তীতে চলে গেছে। এবং উপস্থিত কিছু লোকজনের সাথে তাদের অনেকের সাথে কিছুটা বাকবিতণ্ডা বা উত্তেজিত অবস্থা হলেও বড় রকম কোনো ঘটনা সকাল থেকে ধানমন্ডির 32 নম্বরে ঘটেনি। এবং অন্য কোনো রাজনৈতিক দলেরও এখানে সকাল থেকে কোনো বড় ধরনের মিছিল বা শোডাউন
অথবা কোনো উপস্থিতি লক্ষ্য করা যায়নি। গতকালকে যেটি ছিল সেটির চিত্র সকালে পুরোটাই ভিন্ন। সকালে গতকালকে অনেক রাজনৈতিক দলের এখানে উপস্থিতি ছিল, মিছিল ছিল, কিন্তু সেই দৃশ্য এবার সকালে ধানমন্ডির 32-এ দেখা যায়নি। ধানমন্ডির 32 এখন পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে, সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। যারাই শ্রদ্ধা জানানোর জন্য আসছেন বা আসার চেষ্টা করছেন বা ভিতরে যাওয়ার চেষ্টা করছেন তাদেরকে আটকে দেওয়া হচ্ছে এবং তারা কিছু সময় এখানে থেকে অবস্থান করে চলে যাচ্ছেন। এই হচ্ছে ধানমন্ডি 32 নম্বরের অবস্থা। সাহাব, বেশিরভাগ জায়গায় পদ্মার পানি বাড়লেও টানা 48 ঘন্টা পর বিপদসীমার নিচে নেমেছে তিস্তার পানি। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, ফরিদপুর ও লালমনিরহাটের নদী তীরবর্তী এলাকায় পানিবন্দী লক্ষাধিক মানুষ। ডুবেছে হেক্টরের পর হেক্টর ফসলি জমি। এ নিয়ে বিস্তারিত জানাতে চাঁপাইনবাবগঞ্জের বাঁধ এলাকা থেকে যুক্ত হচ্ছেন সোহান মাহমুদ। সোহান, পানিবন্দী এলাকায় প্রশাসনের পক্ষ থেকে কোনো সহযোগিতা করা হচ্ছে কিনা বিস্তারিত জানাবেন। সাহাব, চাঁপাইনবাবগঞ্জের 5টি ইউনিয়নের প্রায় 15,000 মানুষ ইতিমধ্যে পানিবন্দী হয়েছেন। এই 15,000 মানুষের পানিবন্দী হওয়ার কারণে স্বাভাবিক যে কার্যক্রম, দিনের যে কার্যক্রম তা আসলে ব্যাহত হচ্ছে। এখানকার 45টির বেশি শিক্ষা প্রতিষ্ঠানে ইতিমধ্যে পানি ঢুকে গেছে, সেগুলো এখন অনেকটাই পাঠদান বন্ধ হয়ে চলা যায়, কোথায় ব্যাহত হচ্ছে পাঠদান। আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন পদ্মার পানি যে এলাকাগুলোতে ঢুকে পড়েছে সেই এলাকাগুলো তারা সুপেয় পানি এবং শুকনো খাবার বিতরণ করছেন। তবে স্থানীয়দের যে অভিযোগ, আসলে যে পরিমাণ ত্রাণ কিংবা সাধারণ খাবার, শুকনো খাবার তারা বিতরণ করছেন তা দিয়ে আসলে এই বানভাসী মানুষের কিছুই হচ্ছে না, কারণ এটি অত্যন্ত কম। এখানেই এই যে আমি গ্রামটিতে দাঁড়িয়ে আছি, এখানেই কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে এই বন্যার পানিতে। এখানে প্রচুর পরিমাণে আসলে খাবার প্রয়োজন বলছেন স্থানীয়রা। স্থানীয় একজন বলছিলেন যে গত 10 দিন ধরে আসলে তার চুলো জ্বলেনি, কারণ চুলো যেখানে জ্বলে সেখানে আসলে পানি ঢুকে নষ্ট হয়েছে, ঘরে পানি ঢুকে নষ্ট হয়েছে। ধান, যে ধানের গোলাতে ধান থাকে সেটিও মূলত ধসে পদ্মার পানিতে চলে গেছেন। তারা বলছেন যে আসলে আমাদের যে জীবনযাত্রা এই মান একেবারে নিম্ন হয়ে গেছে, কারণ আজকে শুক্রবার, কোথায় নামাজ পড়বেন, কোথায় গিয়ে খাবেন আসলে তারা বুঝে উঠতে পারছেন না। আমরা এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন 2-1 দিনের মধ্যেই আসলে স্বাভাবিক হারে পানি কমে আসবে। গত 24 ঘন্টায়ও প্রায় 2 সেন্টিমিটারের বেশি পানি কমেছে বলে আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন। এখন বর্তমান যে পদ্মার পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে 33 সেন্টিমিটার পানি আসলে পদ্মার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আশা করা যায় আর 2-3 দিনের মধ্যে পানি আরও কমে আসবে, এতে স্বস্তি ফিরবে এই বানভাসী মানুষদের মধ্যে, এমনটাই বলছেন আসলে এখানকার পানি উন্নয়ন বোর্ড। তবে স্থানীয়দের যে অভিযোগ, আসলে এই বানভাসী যে মানুষদের অভিযোগ যে পরিমাণে আসলে মানুষ এই ভরাডুবি হয়েছেন, তারা ঘর থেকে বেরোতে পারছেন না, কৃষিজমি নষ্ট হয়েছে, সে হারে আসলে শুকনো খাবার কিংবা সুপেয় পানি তারা পাচ্ছেন না, এতে ভোগান্তিতে পড়েছেন। তারা বলছেন প্রশাসন যদি তাদেরকে এসে আরও সহযোগিতা করেন তাহলে তারা ভালো থাকবেন। এবং আমরা এখানকার কয়েকজন বাসিন্দাদের সাথে কথা বলছিলাম, তারা বলছেন এখন আউশ ধানের সিজন চলছে, এই আউশ ধানের সিজনে মূলত তাদের ব্যাপক পরিমাণে ধান নষ্ট হয়েছে। তো সাহাব, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের বাঁধ এলাকা থেকে সর্বশেষ পরিস্থিতি। বন্যা পরিস্থিতি জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত ছিলেন সোহান। বাজারে রয়েছে নানা রকম সবজির প্রাচুর্য, কিন্তু স্বস্তি নেই ক্রেতাদের মুখে। মাত্র 1 সপ্তাহের ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে 30 থেকে 50 টাকা পর্যন্ত। গত সপ্তাহে 70 টাকা কেজি দরের সবজিগুলো এখন বিক্রি হচ্ছে 100 টাকায়। শুধু সবজি নয়, অস্থিতিশীল রয়েছে চালের বাজারও। দাম বৃদ্ধির এই ধারাবাহিকতায় নিত্যপণ্যের বাজারে ভোগান্তিতে সাধারণ মানুষ। মেহরাব সুমনের রিপোর্টে বিস্তারিত। শ্রাবণের শেষের দিনে বাজারে পর্যাপ্ত সবজিতে ঠাসা, তবে দাম নিয়ে ক্রেতাদের কপালে চিন্তার ভাঁজ। সপ্তাহ ব্যবধানে প্রায় প্রতিটা সবজির দর বেড়েছে 30 থেকে 50 টাকা পর্যন্ত। গত সপ্তাহের 70 টাকার পটল কিন্তু হচ্ছে 100 টাকায়, কাঁচামরিচের ডাবল সেঞ্চুরি। বেগুন, করলা, ঢেঁড়স, চিচিঙ্গা, বরবটি, কাঁকরোল কিনতে হচ্ছে 90 থেকে 100 টাকায়। বর্ষায় যাচ্ছে, ক্ষতি হয়েছে, তো আমদানি একটু কম, একটু দাম বেশি। গত সপ্তাহ থেকে 20-30 টাকা করে প্রত্যেকটা তরকারিতে বেশি। কিছু কিছু জিনিস একটু দাম বেশি, যেমন চিচিঙ্গা 120 টাকা চাইলে, এটা একটু বেশি আছে এই আর কি। টমেটো নতুন আসছে, এটারও একটু দাম বেশি দেখলাম। যারা মধ্যবিত্ত আমরা থাকি, তাদের জন্য এই বাজার করা খুবই কষ্টসাধ্য।
এদিকে ঈদের পর থেকেই অস্থিতিশীল চালের বাজার। মিনিকেট প্রতি কেজি ৮০ থেকে ৮৫ টাকা, আর মোটা চাল কিনতে গুনতে হচ্ছে ৫৮ থেকে ৬২ টাকা পর্যন্ত। মাছের বাজারেও রয়েছে উত্তাপ। রুই এবং কাতলা প্রতি কেজি ৩৮০ থেকে ৪০০ টাকা, আর ইলিশ যেন বিলাসী পণ্য। বড় ইলিশ কিনতে হলে গুনতে হচ্ছে ২০০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত। গত কয়েকদিনের তুলনায় মাছের দাম একটু বেশি। আমরা আজকে যেটা কিনি কালকে আসলেই দেখি যে আরেকটু বেড়ে গেছে। বাজার দর আজকে মোটামুটি আগের মতোই আছে, বাড়েও নাই কমেও নাই। তবে অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম। কাউরান বাজারে গরুর মাংস ৭৫০ টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে ১২০০ টাকায়। মেহরাব সুমন, এখন, ঢাকা। গেল কয়েক মাস ধরে নওগাঁর বাজারে বাড়তি চালের দাম। ইডি বোরোর ভর মৌসুমেও চালের দাম বেশি হওয়ায় অস্বস্তি নিয়ে নিম্ন আয়ের মানুষ। এসব নিয়ে জানাতে নওগাঁর পৌর খুচরা চাল বাজার থেকে যুক্ত হচ্ছেন আব্বাস আলী। আব্বাস, বর্তমানে বাজারে কত টাকা বাড়তি দামে চাল বিক্রি হচ্ছে? দাম নিয়ন্ত্রণ আনতে প্রশাসনের কোনো ভূমিকা আছে কিনা জানাবেন বিস্তারিত। সাহাব, ইরি বোরোর ভোর মৌসুম হলেও এখন বাড়তি দামে চাল বিক্রি হচ্ছে। বলা যায় যে গত ২ মাসের ব্যবধানে সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে প্রায় ১৫ টাকা পর্যন্ত, এবং এই দাম বাড়ার পর এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে। যদি বলা যায় যে নওগাঁ পৌর খুচরা বাজার সবচেয়ে বেশি দামে চাল বিক্রি হচ্ছে কাটারি ভোগ ৭৫ থেকে ৮০ টাকা কেজি, এবং জিরা শাইল বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৭৮ টাকা কেজি। তবে খাটো জিরা শাইল যে জাত রয়েছে তা বিক্রি হচ্ছে ৬৮ থেকে ৭০ টাকা কেজি, এবং সবচেয়ে যেটা মোটা জাতের চাল রয়েছে স্বর্ণা ৫, তা বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৫৮ টাকা কেজি। যদিও আমদানির খবরে ধানের বাজারে কিছুটা প্রভাব পড়ছে, অর্থাৎ বলা যায় যে ১০০ টাকা কমে এখন খাটো জিরা এবং জিরা শাইল ধান বিক্রি হচ্ছে ১৬০০ থেকে ১৭০০ টাকা মন দরে। তবে ধানের দাম কমলেও চালের বাজারে তেমন এখনো প্রভাব পড়েনি বলে আমরা দেখেছি। এখানে খুচরা বাজারে সেই ২ মাস থেকে একই দামে এই চালগুলো বিক্রি হচ্ছে। আর চালের দাম বেড়ে যাওয়ার কারণে নিম্ন এবং মধ্যবিত্ত আয় যারা মানুষ রয়েছে তারাও অনেকটা অস্বস্তির মধ্যে রয়েছে বলে আমরা জানিয়েছি। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিছুদিন আগে ধান চালের বাজার নিয়ন্ত্রণে অভিযান করে প্রায় ৮টি প্রতিষ্ঠানে ৬,৫৩,০০০ টাকা পর্যন্ত জরিমানা করেছে বলে আমরা দেখছি। কারণ এই সব প্রতিষ্ঠানগুলোতে তারা অতিরিক্ত ধান এবং চাল মজুত করে রাখা হয়েছিল, এবং এই মজুদের কারণে জরিমানা করা হয়েছিল, এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সেই সব ধান চাল বাজারে ছাড়ার জন্য একটা নির্দেশনাও দেওয়া হয়েছিল। তবে ধান চাল বাজার নিয়ন্ত্রণে রাখতে এখন আমদানি করা জরুরি হয়ে পড়েছে বলে আমরা দেখেছি। আর যেহেতু চাল আমদানি গত ২ দিন আগে থেকেই শুরু হয়েছে, আর এই চাল আমদানি শুরু হলেও এখন আসলে খুচরা বাজার পর্যন্ত এই সব চাল আসেনি, যার কারণে দেশেও যেসব চাল রয়েছে সেই সব চাল আসলে আগের দামে বিক্রি হচ্ছে। যদি এইসব চাল বাজারে আসে তবে কিছুটা দাম কমার প্রভাব পড়তে পারে। যদিও চালকল ব্যবসায়ীরা বলছেন আমদানি শুল্কের উপরে আসলে চালের দাম কম বা বাড়ার একটা প্রভাব লক্ষ্য করা যাবে। যদি আমদানি শুল্ক বেশি হয় তাহলে চালের দাম বেশি হবে, এবং কম হলে চালের বাজার কিছুটা কমবে বলে জানিয়েছেন চালকল ব্যবসায়ী। তো এই ছিল আমার কাছে চালের দাম নিয়ে সবশেষ। বিএনপির নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পাবে বলে মন্তব্য করেছেন দলটির নেতারা। বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র নিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সকালে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলে অংশ নেন দলের নেতাকর্মীরা। এ সময় বিএনপি নেতা গয়েশ্বর রায় বলেন, এখনও গণতন্ত্রের জন্য লড়ে যাচ্ছেন খালেদা জিয়া। আর নজরুল ইসলাম খান বলেন, নির্জন কারাগারে ভুল চিকিৎসা দিয়ে খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে গত আওয়ামী লীগ সরকার। কারাগারে যারা তার উপর নির্যাতন চালিয়েছে তার বিচার চান বিএনপি নেতা মির্জা আব্বাস। খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সারা দেশেই দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপির নেতাকর্মীরা। সিলেটের পর্যটন এলাকার লুট হওয়া পাথর নিয়ে যখন এত হইচই, তখন বিভিন্ন স্থানে চলছে অবৈধ বালু উত্তোলন। অপরিকল্পিতভাবে যত্রতত্র প্রভাবশালীদের বালু উত্তোলনে হুমকির মুখে অনেকের ঘরবাড়ি ও সংরক্ষিত এলাকা। আইনি নিষেধাজ্ঞা থাকলেও সিলেটের বালু মহলগুলোতে অবৈধ লুটপাটে জড়িতদের ধরতে প্রশাসনিক গাফিলতিকে দুষছেন পরিবেশ কর্মীরা। গুলজার আহমেদের প্রতিবেদন। বাংলাদেশের নির্মাণ শিল্পে প্রতিদিন যে বালু ব্যবহার করা হয় তার অধিকাংশই সরবরাহ হয়ে থাকে সিলেট অঞ্চল থেকে। বিশেষ করে সিলেটের গোয়াইন, সারি, পিয়াইন, হবিগঞ্জের খোয়াই আর সুনামগঞ্জের জাদুকাটার বুক চিরে যে বালু উত্তোলন করা হয় তা কেবল নির্মাণ শিল্পের জন্যই নয়, বরং
জীবিকার ক্ষেত্রে অনেক ভূমিকা রাখে। কিন্তু এই অর্থনৈতিক শক্তির পিছনে রয়েছে নানান অব্যবস্থাপনা, পরিবেশগত ঝুঁকি এবং সিদ্ধান্তহীনতার নানান ঘাটতি। সিলেটের খনিজ সম্পদ উত্তোলন প্রক্রিয়া বন্ধ ঘোষণা হলেও এখনও বিভিন্ন স্থানে চলছে প্রকাশ্যে বালু উত্তোলন। প্রশাসনের তোয়াক্কা না করেই জেলার লালাখাল, পিয়াইন, ধলাই সহ বেশিরভাগ বালু মহলের একই অবস্থা। অনেক পরিশ্রম আর মনে করেন কাজ না করলে তো চলার মতন কোনো প্রসেস। জায়গাতে চাঁদা দেওয়া লাগে, চাঁদা দেওয়ার কারণে আমরা বালু তুলতে পারি না। বালু খেকোদের হাত থেকে রক্ষা পাচ্ছে না সংরক্ষিত জলারবন, রাতারগুলো। পাশাপাশি অবৈধভাবে বালু তোলার ফলে অনেকেই হারাচ্ছেন ঘরবাড়ি। প্রতিবাদ করলে শিকার হতে হচ্ছে নির্যাতনের। তারা অবৈধভাবে ডেজার মেশিন দিয়া বালু উত্তোলন করি, অবৈধভাবে কোনো লিজও নাই। 100 ফুট ভিতরে আসিল বাঙ্গিয়া বাঙ্গিয়া এটা তো অনেক গাছাই নাছিল, গাছ বিরিক সব বাঙ্গিয়া লইয়া যায়। বাচ্চারা চোখ মাইতে পারে না, আমরাও অশান্তি জানি না, সারা লাইট পূজা করতে লাগে। তারা যদি নিষেধ বাধা দেয়, তারা আরো কি লাইটল বাইটল এগুলা দেখানির পরে আমরা তো মনে করেন মাইট দর করার বয়ে আমরা আর যাই না। পরিবেশবাদীরা বলছেন এই অনিয়মে পরিবেশের সাথে হুমকির মুখে পড়ছে স্থানীয় অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতা। দ্রুত এসব অবৈধ কার্যক্রম বন্ধ না হলে পুরো জেলা দীর্ঘস্থায়ী ক্ষতির মুখে পড়বে বলে মনে করছেন তারা। অবৈধ জায়গা থেকে বালু উত্তোলন করে, তারা এখানে সরকারকে কোনো রূপ ট্যাক্স দেয় না, কিন্তু তারা বালু উত্তোলন করে যাচ্ছে। এই বালু উত্তোলন করার ফলে তারা যে আর্থিকভাবে লাভবান হয়, সেই টাকার একটা অংশ তারা প্রশাসনের পিছনে খরচ করে। আপনি দেখেন আমরা লুটপাট এগুলো ছেড়েই দিলাম, যে প্রক্রিয়ায় বা যে পদ্ধতিতে বালু উত্তোলন করা হয় সেখানে আপনি দেখবেন যে এই যে কটা টাকা আমরা রেভিনিউ হিসেবে পাচ্ছি, এর চেয়ে অনেক অনেক গুণ বেশি আমরা ক্ষতির শিকার হচ্ছি। তবে বালুমহালের নৈরাজ্য বন্ধে কাজ চলছে বলে জানান জেলার অতিরিক্ত বিভাগীয় কমিশনার। অবৈধভাবে বালু তোলা যাবে না, এটি যেভাবে আমাদেরকে বন্ধ করতে হবে। আমাদের এই অঞ্চলে তেমন হয় নাই, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা শুনেছি যে অবৈধ বালু উঠাচ্ছে, এগুলাকে আমরা কঠোর হস্তে দমন করতে হবে। বালুমহাল ঘিরে দীর্ঘদিন ধরেই চলছিল অনিয়ম এবং বিশৃঙ্খলা। তবে সঠিক তদারকি আর নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনার মাধ্যমে শৃঙ্খলা ফেরাতে পারলে শুধু পরিবেশ নয় বরং আর্থিকভাবেও উপকৃত হওয়া সম্ভব। পাশাপাশি সরকারের বাড়বে বৈধ উপায়ে রাজস্বের পরিমাণ, তৈরি হবে স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ। সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারে এই বালু শিল্প। গুলজার আহমেদ, এখন সিলেট। সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া বিপুল পাথর উদ্ধারে অভিযান চলছে। কাঁসার মিল সহ যেসব স্থানে লুট হওয়া পাথর রাখা হয়েছে সেসব স্থানে অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন। বিস্তারিত জানাতে ভোলাগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। শুভ, অভিযানের সবশেষ পরিস্থিতি কি এবং এখন পর্যন্ত কি পরিমাণ পাথর জব্দ করা হয়েছে, বিস্তারিত জানাবেন। সাহাব, আপনাকে আমি একটা বিষয় আজকে দেখাতে চাই যেটি সম্পূর্ণ ব্যতিক্রম। দেখেন, আমরা আগে শুনেছিলাম যে যেখানে দেখিবে ছাই কুড়াইয়া দেখিও তাই, সেই রকম একটি পরিস্থিতি এখানে। আপনি দেখেন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই সব বালি দিয়ে চেপে রাখা হয়েছে সেই সব সাদা সাদা পাথর। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এইসব বালি দিয়ে কিন্তু ঢেকে রাখা হয়েছিল এখানকার পাথর। এবং ভোলাগঞ্জে যখনই যৌথ বাহিনী এসেছে এবং সেটির খোঁজ পেয়েছে, এবং আমরাও কিন্তু মিডিয়াতে যারা আছি, বিশেষ করে এখন টেলিভিশন, কিন্তু এইসবের খুঁজে আমরা এখানে তৎপর রয়েছি এবং দেখেছি যে আসলে কিভাবে এই সাদা পাথরগুলো চেপে রাখা হয়েছে বিভিন্ন কাঁসার মিলে। এবং আরেকটি তথ্য হচ্ছে বাসা বাড়িতে পর্যন্ত, বিভিন্ন বাড়িতে পর্যন্ত সেই সব পাথরগুলো কিন্তু লুকিয়ে রাখা হয়েছিল। এবং আজকে এখানকার যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, সেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে যৌথ বাহিনী এখানে এসে একটি অভিযান পরিচালনা করে সেই পাথরগুলো কিন্তু এখন জব্দ করেছে এবং তারা সেই পাথর উদ্ধার করে আবার সেই পুনঃস্থাপনের কাজগুলো করবে। এই মুহূর্তে আমরা ভোলাগঞ্জে রয়েছি। সেই ভোলাগঞ্জের একটি ক্রাশার মেশিনের কাছেই কিন্তু এই পরিস্থিতি দেখা যায়। এবং এখানে এসে শুধুমাত্র এটিই নয়, আমরা এখানকার আশপাশ দিয়ে যাচ্ছিলাম এবং দেখছি যে বিভিন্ন জায়গায় একই চিত্র, যে বিভিন্ন মিলের পাশে, বিভিন্ন বাড়ির পাশে বালি চাপা দিয়ে পাথরগুলো রেখে দেওয়া হয়েছে। এটা একটা অভিনব প্রক্রিয়া, এই লোড করার যে একটা প্রক্রিয়া, ভিন্নতর প্রক্রিয়া কিন্তু এখানকার দুর্বৃত্তরা নিয়েছে। এখানকার একজন ব্যবসায়ীর সাথে আমরা কথা বলছিলাম, উনি বলছেন যে আসলে আমরা তো এখানে কিনে এনেছি, আমাদের দায় নেই, কিন্তু এখানে যারা বিক্রি
বিক্রি করেছে তাদেরকে আসলে আইনের আওতায় নিয়ে আসা প্রয়োজন। এখানকার স্থানীয় বাসিন্দারাও সেটাই বলছেন যে যারা আসলে এই উত্তোলনের সাথে জড়িত তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। এতে কোনো সন্দেহ নেই। এখানকার যারা রয়েছেন, সাধারণ মানুষজন যারা রয়েছেন, সচেতন মানুষ যারা রয়েছে, প্রত্যেকেই বলছেন যারা এই সব পাথর অবৈধভাবে নিয়ে এসেছে তাদেরকে যেন খুব দ্রুততার সহিত আইনের আওতায় নিয়ে আসা হয়। এবং আমি আরেকটা তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই, গতকাল থেকে আমরা বুধবার রাত থেকে যে তথ্য পেয়েছি, আমরা বুধবার রাত থেকে আজ পর্যন্ত প্রায় ৭৯,০০০ ঘনফুট পাথর কিন্তু জব্দ করা হয়েছে। অর্থাৎ বলা চলে যে এই মুহূর্তে যদি আরেকটু হিসাব আমরা বলি, প্রায় লাখ খানেকের কাছাকাছি কিন্তু পাথর জব্দ করা সম্ভব হয়েছে। যদিও প্রকৃত তথ্যটা আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো বা জেলা প্রশাসনের পক্ষ থেকে পাবো বা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে দেয়া হবে, তবে আমরা ধারণা করছি যে হয়তো বা সেই পাথর জব্দের পরিমাণটি লাখ ঘনফুট ছাড়িয়ে যেতে পারে। তো এই অবস্থায় আপনি দেখতে পাচ্ছেন যে এখানে শ্রমিকরা কাজ করছেন এবং এই পাথর উদ্ধারে কিন্তু প্রশাসনের একটি টিম রয়েছে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটও রয়েছেন। আমরা একটু আগেও আলাপ করছিলাম ওনার সাথে, তিনি বলছেন যে আজকে সারাদিনই কিন্তু এই ধরনের অভিযান বিভিন্ন জায়গায় বিশেষ করে ক্রাশার মিলে অব্যাহত থাকবে। একই সাথে আমরা আরেকটি জিনিস দেখেছি, এখানে বিদ্যুতের লোকজন কিন্তু এখানে এসেছেন। বিদ্যুৎ অফিস থেকে যে ক্রাশার মিলের অবৈধ যে সংযোগগুলো, সেই সংযোগগুলো বিচ্ছিন্ন করার জন্য বিদ্যুৎ অফিসের একটা টিম আমরা দেখতে পেয়েছি, তারাও কাজ করছেন। একই সাথে কিন্তু প্রশাসনও আছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে কিভাবে এই কার্যক্রমগুলো পরিচালনা হচ্ছে। এবং এই বিষয়টি নিয়ে কিন্তু সিলেট সহ জাতীয়ভাবেও কিন্তু এই সমালোচনার শিকার হয়েছে এবং নানাভাবে শুধু এখানে রাজনৈতিক বিভিন্ন দলের নাম পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন প্রশাসনের নেতৃবৃন্দের কথাও কিন্তু শোনা যাচ্ছে। এবং আমি যদি আপনাকে আরেকটু আমি নিচে গিয়ে দেখাতে চাই, সেক্ষেত্রে কিন্তু এই যে পাথরগুলো আপনি দেখেন, এগুলা কিন্তু এই যে পাথর, সাদা পাথর, এগুলা কিন্তু এই যে আমাদের যে পর্যটন স্পট, সেই স্পট থেকে নিয়ে আসা হয়েছে এবং এইভাবে কিন্তু রেখে দেওয়া হয়েছে। এগুলো এখনো ক্রাশিং হয়নি, এগুলো এখনো ভাঙা হয়নি, তবে এই পাথরগুলো কিন্তু রাতের আধারেই ভেঙে ফেলা হয় এবং এই যে সাদা সোনা ধোলাইয়ের যেটিকে বলা হয়, সাদা স্বর্ণের সাথে যেটিকে তুলনা করা হয়, সেই সাদা স্বর্ণের কিন্তু এই পরিণতি হয় সাহাব। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এখানে এসেছি এবং এখানে প্রশাসনও কিন্তু এসেছেন এবং এসে কিন্তু সবাই অনেকটা স্তব্ধ হয়ে গেছেন। এই যে লুটপাটের যে একটা বিচিত্র চিত্র, যদি আপনি এখানে দেখেন যে বিচিত্রভাবে যে লুটপাট করা হচ্ছে, এটা কিন্তু আসলে এই দেখেন যে সাদা পাথর, আমি যদি একটু দেখে, এগুলা কিন্তু সেই ধলাই থেকে তুলে আনা, যে ধলাইয়ের বুক থেকে তুলে আনা যে সাদা পাথর, এই পাথরগুলো কিন্তু এইভাবে তুলে আনা হয়েছে। এবং আমরা যদি আরেকটু কথা বলি, এখানকার যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, আমরা যদি একটু ওনার কাছে যাই, এবং যে যৌথ বাহিনীর চৌকস দল রয়েছে তারাও কিন্তু আজকে এই প্রশাসনে অভিযানে নেমেছেন। আমরা হয়তো একটু কথা বলতে পারবো যে কিভাবে এই কাজটি হলো এবং তারা কিভাবে অভিযান পরিচালনা করছেন, হয়তো সবকিছুই জানা সম্ভব। এবং আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানিগঞ্জ থানা পুলিশ এখানে এসেছেন, ওসি মহোদয় আছেন। আমরা একটু নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়ের সাথে কথা বলছি। আসলে এই যে ঘটনা, এটা একটা ব্যতিক্রম বা অভিনব মনে হচ্ছে, আপনার কাছে কি মনে হচ্ছে একটু যদি বলতেন আমাদেরকে। এটা আসলে আমাদের যেভাবে ডিসিশন এসেছে, যারা যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন, আমরা সেভাবে কাজ করছি। কি কি দেখতে পেলেন সকাল থেকে যে অভিযান পরিচালনা করছেন, কি কি দেখতে পেলেন? এখানে জব্দকৃত কিছু পাথর আছে, কিছু পাথর পাওয়া গেছে, এগুলো আমরা জব্দ করেছি। এগুলো আবার যেভাবে ডিসিশন হয়েছে রিস্টোরের ব্যবস্থা করা হচ্ছে। আচ্ছা, ক্রাশার মেশিনে বিদ্যুৎ সংযোগের ব্যাপারে কি কোনো ধরনের আপনাদের কাছে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে কিনা? আগে যেভাবে চলছিল এখন সেভাবেই চলছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন করার অপশন আছে, করা হচ্ছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় যেটি বললেন যে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য তারা কিন্তু কাজ করে যাচ্ছেন এবং তাদের যে নির্দেশনা মতো তারা কিন্তু কাজ করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। এবং এখানকার স্থানীয় জনগণও কিন্তু বলছেন দুর্বৃত্ত যারাই হোক, যে দলেরই হোক, তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসে। এক্ষেত্রে সবাই কিন্তু এখানে সব। তো এই ছিল আসলে পাথর অভিযানে আমার কাছে সবশেষ তথ্য। ওষুধ ও হার্টের রিং এর দাম কমানোর পর আরও কিছু কল্যাণমুখী পরিকল্পনা হাতে নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সরকারি হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে চিকিৎসক নিয়োগ ও পদোন্নতি কার্যক্রম শুরু হয়েছে ইতোমধ্যেই। 260টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম শিগগিরই বেঁধে দেওয়ার পাশাপাশি সরকারি হাসপাতালে চাহিদার 80% ঔষধ সরকারিভাবে সরবরাহের কাজ শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি মেডিকেল শিক্ষার মান বাড়াতে মেডিকেল কলেজে আসন সংখ্যা কমানোর পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা। আরও জানাচ্ছেন মোজাহিদ শুভ। সেটা একটু ওয়াইডার আগে যা ছিল তার থেকে একটু বাড়ানো হয়েছে। বাংলাদেশে স্বাস্থ্য খাতের সমস্যা সীমাহীন। সেই সমস্যা মোকাবিলার চেষ্টায় অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য বিভাগের দাবি, কিছু সমস্যা সমাধান তারা করতে পেরেছেন।
সম্প্রতি হার্টের 10 ধরনের করোনারি স্টেন্টের দাম 3 থেকে 88,000 টাকা পর্যন্ত কমানো হয়েছে, যা কার্যকর হবে 1 অক্টোবর থেকে। একইভাবে 33 প্রকার অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমিয়েছে সরকার। দাম কমানোর হার 50% পর্যন্ত। শিগগিরই 260টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমানোর বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। ইডিসিএল এর যেহেতু সক্ষমতা ছিল না, ওরা এই যেইটুকু ওষুধ তারা নিজেরা তৈরি করতো, ওইটুকু বাদে বাকিটা প্রাইভেট সেক্টর থেকে কিনতো। তাইলে সেই ওষুধের দাম সে আবার যখন হাসপাতালকে দিত আর একটু বেশি দামে তার চলে যাচ্ছে, কারণ তার তো প্রকিউরমেন্ট খরচ আছে। এখন কি তার কোনোটাই করতে হবে না, পুরো খরচটাই তার বেঁচে যাবে। সে নিজে প্রোডাক্ট করবে, সেটা হাসপাতালে দিবে। সরকারি হাসপাতালে মোট চাহিদার 80% ওষুধ সরকারিভাবে সরবরাহের লক্ষ্যে এসেনশিয়াল ড্রাগ কোম্পানিকে ঢেলে সাজাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আরও কিছু ওষুধের দাম আমরা ফিক্স করে দেব, সেটা বেসিক ওষুধ, সেটা আমরা ধরে নিচ্ছি 260 কিংবা 255 মতন হবে। এখন আমরা এগুলো কাজের মধ্যে আছি। WHO আমাদের সাথে থাকবে, তাদেরকে নিয়ে আমরা একেবারে আইনগতভাবে নিয়মবিধি মেনে আমরা এগুলো করব। অসংখ্য মানহীন মেডিকেল কলেজের প্রভাব ইতোমধ্যেই পড়েছে স্বাস্থ্য খাতে। মেডিকেল কলেজের মানোন্নয়ন তথা দক্ষ ও মানবিক চিকিৎসক গড়তে প্রথম ধাপে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের আসন সংখ্যা কমানোর পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। সিট কমিয়ে দিতে সরকারি এবং একইভাবে বেসরকারি, তার জন্য আমরা কিছু মার্কস ইন্ডেক্স আমরা তৈরি করেছি। সেই অনুযায়ী কোনটা কমাবো আমরা এখনো জানি না, কিন্তু আমরা কমাবো, এটা ঠিক। আমরা সরকারিও কমাবো, বেসরকারিও কমাবো, এবং কোন মান উন্নয়নের জন্য। যুগ যুগ ধরে পদোন্নতির বঞ্চনা নিয়ে অভিযোগ চিকিৎসকদের। সেই সংকট কাটাতে দেশের ইতিহাসে 10,000 চিকিৎসককে পদোন্নতির সিদ্ধান্ত 1 মাসের মধ্যে কার্যকরের কার্যক্রম শুরু হয়েছে ইতোমধ্যেই। আমাদের লোক জনবলের সমস্যা আছে, আপনারা জানেন, অপরিত শূন্য পদ আছে, অনেক কিছু আছে, কিন্তু এই বাল্কটা যদি আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে এটা পৌঁছে দিতে পারি, তো আমরা কিন্তু আপনারা জানেন ছুটির দিনেও আমরা প্রমোশন নিয়ে কাজ করছি ম্যাডামের নির্দেশে। এদিকে আগামী 12 অক্টোবর থেকে 9 মাস থেকে 15 বছর বয়সীদের টাইফয়েডের টিকা দেবে সরকার। 18 দিনের ক্যাম্পেইনে প্রথমবার 5 কোটি শিশু কিশোরকে টাইফয়েডের টিকা দেবার সিদ্ধান্ত সরকারের। কারণ এই বাচ্চাগুলো বাদ পড়ে গেলে তো আসলে হয়তো আমারই ভাগ্না ভাগ্নি নাতি নাতনিরাই বাদ পড়ে, সুতরাং এখানে সবারই কাজ করে সুযোগ আছে। তবে সরকারি হাসপাতালে জনবলের তীব্র সংকট, বেসরকারিতে সেবায় উচ্চমূল্য, পরীক্ষা নিরীক্ষার মান নিয়ন্ত্রণ, জুলাই আন্দোলনে আহতদের সুচিকিৎসা নিশ্চিতে স্বাস্থ্য মন্ত্রণালয় সন্তোষজনক ভূমিকা রাখতে পারেনি বলে অভিযোগ আছে। 10 থেকে 20 পর্যন্ত, মানে 10 দিনের মতো। মুজাহিদ শুভ, এখন ঢাকা। এবার আন্তর্জাতিক। ইউক্রেন যুদ্ধ ইস্যুতে আলাস্কায় শুক্রবার স্থানীয় সময় বেলা 11টায় বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বৈঠকে যুদ্ধবিরতির ঘোষণা আসার সম্ভাবনা কম ইঙ্গিত দিয়ে ট্রাম্প জানান, দ্বিতীয়বারের মতো পুতিন, জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। বিপরীতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে যথেষ্ট আন্তরিক ও উদ্যমী বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট। নাফি আরমান মননের প্রতিবেদনে বিস্তারিত। ইতিহাসের সাক্ষী হবার পথে যুক্তরাষ্ট্রের এলমেন্ডর্ফ রিচার্ডসন জয়েন্ট বেস। 4 বছর পর যুক্তরাষ্ট্র রাশিয়া বৈঠক ও 158 বছর পর কোনো রুশ সরকার প্রধানের পদার্পণ হচ্ছে এখানেই। আলাস্কার অ্যাঙ্কারেজের মার্কিন সামরিক ঘাঁটিতে শুক্রবার স্থানীয় সময়ে বেলা 11টায় বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আলোচ্য বিষয় ইউক্রেনে যুদ্ধ বন্ধের প্রসঙ্গ। এক সংবাদ বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, বৈঠকের পর মধ্যাহ্নভোজ শেষে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন দুই নেতা। ভ্লাদিমির পুতিন ও ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ বন্ধ করতে সম্মত হবেন বলে আশাবাদী ডোনাল্ড ট্রাম্প। তবে 15 আগস্টের বৈঠকে যুদ্ধবিরতির ঘোষণা আসার সম্ভাবনা কম বলে ইঙ্গিত দেন তিনি। জানান, দ্বিতীয়বারের মতো পুতিনের পাশাপাশি জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের নিয়ে বৈঠকের আয়োজন করতে পারে যুক্তরাষ্ট্র। The more important meeting will be the second meeting that we're having. We're going to have a meeting with President Putin, President Zelensky, myself, and maybe we'll bring some of the European leaders along, maybe not. I don't know that it's going to be very important. We're going to see what happens. সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে যথেষ্ট আন্তরিক ও উদ্যমী বলে মন্তব্য করেছেন ভ্লাদিমির পুতিন। দুই দেশ পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণে চুক্তি করতে পারে বলেও ইঙ্গিত দেন রুশ প্রেসিডেন্ট। Боевые действия прекратить, кризис и выйти на договоренности, представляющие интерес для всех вовлеченных в этот конфликт сторон.
এদিকে আলাস্কায় যুক্তরাষ্ট্র রাশিয়া বৈঠকের আগ মুহূর্তে লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্টারমার জানান, যুদ্ধবিরতির সম্ভাবনা থাকলেও শান্তি স্থাপনকে গুরুত্ব দেয়া হচ্ছে, বিষয়টি প্রমাণ করতে হবে পুতিনকে। যুক্তরাজ্যের সমর্থনের জন্য লেবার সরকারকে ধন্যবাদ জানান ইউক্রেনীয় প্রেসিডেন্ট। ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা প্রদানে ভূমিকা রাখবে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্টের এমন আশ্বাসকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তবে যে কোনো ভূমি বিনিময়কে মেনে নেওয়া হবে না বলেও সতর্কবার্তা দিয়েছেন জোটের নেতারা। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। এবার খেলার খবর। এশিয়ান কাপ অনূর্ধ্ব 23 বাছাইয়ের প্রস্তুতিতে এখন বাহরাইনে বাংলাদেশ। বৃহস্পতিবার পৌঁছেই অনুশীলনে নামে টিটোর দল। কাতার থেকে যোগ দিয়েছেন 3 অভিজ্ঞ ফুটবলারও। 18 ও 22 আগস্ট 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি। মূল লক্ষ্য 2026 সালে সৌদি আরবে হতে যাওয়া মূল পর্বে জায়গা করে নেওয়া। ওয়াসিউল হক পান্থর জানাচ্ছেন বিস্তারিত। এশিয়ান কাপ অনূর্ধ্ব 23 বাছাই পর্বের জন্য জোর প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার রাতে বাহরাইনে পৌঁছে সেদিনই মাঠে নামে সাইফুল বাড়ি টিটুর শিষ্যরা। রাত 10:30 থেকে শুরু হওয়া অনুশীলনে ছিল ফিটনেস, বল কন্ট্রোল ও দলীয় সমন্বয় নিয়ে কাজ। দলটির সঙ্গে কাতার থেকে সরাসরি যোগ দিয়েছেন এএফসি চ্যালেঞ্জ লিগে খেলা 3 ফুটবলার রিমন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ ও মুজিবুর রহমান জনি। এই 3 জনের অভিজ্ঞতা দলকে দিচ্ছে বাড়তি আত্মবিশ্বাস। দলের ম্যানেজার শাহিন হাসানের কণ্ঠে প্রস্তুতির সাথে টুর্নামেন্টেও সফলতার প্রত্যাশা। সবাই সুস্থ আছেন এবং আজকে আমরা অলরেডি এখানে লোকাল টাইম 7টা থেকে আমাদের ট্রেনিং গ্রাউন্ড শুরু করেছি এবং আমাদের ট্রেনিং চলতেছে। তো আল্লাহর মতো সবাই সুস্থ আছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ, এবং সবাই ভালো মতো সুস্থভাবে ট্রেনিং করতেছে। ইনশাল্লাহ ভালো কিছু হবে। 18 ও 22 আগস্ট বাহরাইনে 2টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে দলটি। এশিয়ান কাপের বাছাই পর্ব শুরু হবে আগামী সেপ্টেম্বরে। সেখানে ভালো ফল করে 2026 সালের জানুয়ারিতে সৌদি আরবে অনুষ্ঠিতব্য মূল পর্বে জায়গা করে নিতে চায় বাংলাদেশ। আশা জাগানিয়া এই তরুণ দল নিজেদের প্রমাণের অপেক্ষায়। আর প্রস্তুতির প্রতিটি ধাপে যেন তারা রাখছে পেশাদারিত্বের ছাপ। সামনে বাছাই, তারপর মূল লড়াইয়ে অন্য গন্তব্য এশিয়ান মঞ্চ। ওয়াসিউল হক পান্থ, এখন। শেষ করছি এখন থাকা, তার আগে শিরোনামগুলো আরেকবার। রাজশাহীতে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার। সুইসাইড নোটে ঋণের দায়ে আত্মহত্যার বিবরণ খতিয়ে দেখছে পুলিশ। রাজনীতির মাঠে দৃশ্যমান বিএনপি জামায়াতের আলাদা জোট। বাদ পড়াদের নিয়ে একাত্তা এনসিপি। বিচার সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো সমস্যা ফিরবে, সিএনএ টিভিকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 50তম মৃত্যুবার্ষিকী আজ। ধানমন্ডি 32 নম্বরে নিরাপত্তা জোরদার, আটক 5। এবং পদ্মায় বাড়লেও পানি কমেছে তিস্তায়। 5 জেলায় পানিবন্দী লক্ষাধিক মানুষ। বৈরী আবহাওয়ার বাজারে সরবরাহ ঘাটতি, চড়া সবজির দর। এই ছিল এখন ঢাকায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।